বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের মৎস্য সম্পদ, বাংলাদেশে যে সকল সম্পদ রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পদ, এবং ফাও আর জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এখন পৃথিবীতে মৎস্য উৎপাদনে 4 নম্বরে রয়েছে। 1 নম্বর থেকে খুব বেশি দূরে নয়, আমরা সবাই জানি। এবং মৎস্য সম্পদ ঘিরে নানা ধরনের সমস্যা রয়েছে, এর উন্নয়নে সম্ভাবনা যেমন রয়েছে তেমনটাই। এবং সাম্প্রতিককালে মায়ানমার এবং ভারতের সঙ্গে যে সমুদ্র সীমানায় বিরোধ এবং তার নিষ্পত্তি এবং তাতে বাংলাদেশের অর্জনের ফলে এই সম্পদের ক্ষেত্রে সম্ভাবনা আরও বিস্তৃত হয়েছে। এই বিষয় নিয়ে এই সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা কি ভাবছেন, সরকার কি ভাবছে, আর এই সম্পদ নিয়ে যারা কাজ করছেন, অর্থাৎ মৎস্য সম্পদ নিয়ে বাংলাদেশে যারা কাজ করছেন তারা কি ভাবছেন, সেটি আজকে আলোচনার প্রতিপাদ্য বিষয়। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি বায় বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তিনি জাতীয় সংসদের একজন সদস্য। আর আমার ডানে রয়েছেন বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের প্রেসিডেন্ট নাসিরউদ্দিন ফেরদৌস। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, একটু আপনার কাছ থেকে শুনি যে বাংলাদেশের এই মুহূর্তে মৎস্য সম্পদের চিত্রটা কি? মৎস্য সম্পদের দিক থেকে এখন অনেক এগিয়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের যে কালচার, অর্থাৎ মৎস্য চাষ যেটা, এই চাষের ক্ষেত্রে আমাদের মোট উৎপাদিত মাছের 52% আসে এই চাষের দিক থেকে, এবং মৎস্য আহরণ যেটা তার থেকে আসে আভ্যন্তরীণ যেটা 30%, এবং আমাদের সামুদ্রিক মৎস্য থেকে আসে 18%। এবং এই মৎস্য আহরণ এবং উৎপাদন মিলে এখন আমাদের যে চাহিদা, এই চাহিদার অর্থাৎ আমাদের প্রাণীজ আমিষের যে চাহিদা, সেই চাহিদার 60% পূরণ হয় মাছ থেকে। এক্ষেত্রে আমাদের যে লক্ষ্য ছিল যে আমাদের মাথাপিছু প্রতিদিন যে 45 গ্রাম করে মাছ গ্রহণ করত, সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 56, এবং 56 ইতিমধ্যে আমরা 52 উন্নীত হয়েছি। এবং আমাদের আমাদের অগ্রগতি যেটা, সেটা আমরা অনতিবিলম্বেই আমাদের চাহিদা পূরণে আমরা সক্ষম হব। এবং আমাদের মৎস্য ক্ষেত্রে আমাদের যে মাছ রপ্তানির ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে মাছ দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং বিশেষ করে চিংড়ি বা অন্যান্য মৎস্য পণ্য যেগুলি রপ্তানি করা হয়, এর থেকে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে $1000 বিলিয়ন US ডলার। সেখানে আমরা $635 মিলিয়ন এ পর্যন্ত উপার্জন করেছি। আমরা আমাদের যে কালচার যেটা হচ্ছে, অর্থাৎ যে আমাদের চিংড়ি চাষের যে অগ্রগতি, সেক্ষেত্রে আমরা আশা করছি যে আমরা $1000 বিলিয়ন উন্নীত হতে আমাদের আর বেশি সময় লাগবে না। মিস্টার নাসিরউদ্দিন ফেরদৌস, আপনি মৎস্যজীবী যে নেতা, এবং সেই নেতা হিসেবে কিভাবে দেখছেন যে বাংলাদেশের মৎস্য সম্পদের হাল নাগাদ চিত্রটা কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রারম্ভেই আন্তরিকভাবে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 26শে মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং সাথে সাথে আমি জিয়া রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি, উনি 27 তারিখে বঙ্গবন্ধুর ঘোষণাপত্র পাঠ করেছেন। তজ্জন্য এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে এবার আমরা বাংলাদেশ বিশ্বের মৎস্য উৎপাদনে 4র্থ স্থান দখল করেছে। তার মধ্যে এর মধ্যে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটি অবশ্য মিঠা পানির উৎপাদন, আমি আসছি, এবং বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের আমার ডাইরেক্টরেট অফ ফিশারিজের অবদান সবচাইতে বেশি। সাথে সাথে আমি চ্যানেল আইকেও এর সাথে সম্পৃক্ত করতে চাই, বিশেষ করে টিভি ব্যক্তিত্ব চ্যানেল আই কর্ণধার শায়েখ সিরাজকে। ওনাকে দেখেছি আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মাছের কি সমস্যা, কিভাবে সমাধান করতে হবে, সেগুলো করার পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষিত হওয়ায় সাথে সাথে সেই পদক্ষেপ নিয়েছেন। তাই আমি ওনাকেও ধন্যবাদ জানাতে চাই। আপনি যেটা বলেছেন, আমাদের যে 4র্থ স্থান অধিকার করেছে সেটা শুধু মিষ্টি পানি,
সামুদ্রিক মাছ এখনো আমরা ক্যালকুলেশনে আনা হয়নি। ফাও অফ ইউনাইটেড নেশনস যে প্রতিবেদন দিয়েছে তার মধ্যে আমরা চতুর্থ স্থান। আমাদের যে যে স্বল্প জায়গা আছে সেই স্বল্প জায়গায় কত বলছেন আপনি ফাওয়ের হিসাব অনুযায়ী? ফায়ার চতুর্থ স্থান পেয়েছি আমরা। না, সেটি তো মিঠা পানির মাছ। মিঠা পানির মাছ। সমুদ্রে মাছের অর্জনের দিক থেকে বাংলাদেশের অবস্থান 25-এ ফাওয়ের হিসাব অনুযায়ী। ফাওয়ের হিসাব অনুযায়ী কিন্তু আমরা কিন্তু সেটাই আমি পরবর্তীতে আসছি। যদি সেটা আমরা এগোতে পারি তাহলে আমরা কিন্তু 1 নম্বরে যেতে পারি। সেজন্য আমি বলছি আমাদের যে সীমিত স্থান 54,000 বর্গমাইল, আমাদের এই 54,000 বর্গমাইল, কিন্তু মায়ানমার কিন্তু আমাদের চাইতে প্রায় 4 গুণ বড়, এবং ভারত কিন্তু আমাদের চাইতে প্রায় 40 গুণ বড়, চায়না আমাদের থেকে 50 থেকে 60 গুণ বড়, তারপরেও তারা প্রথম স্থান অধিকার করেছে। তাহলে আমাদের বর্তমান সরকারের সুপরিকল্পিত দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা অনুযায়ী যদি চলতে পারি আমরাও হয়তো বা এগুতে পারবো। কিন্তু এখানে কিন্তু সামুদ্রিক মাছটাকে ধরা হয়নি, তাই সমুদ্র বিজয় হয়েছে। আমরা কিন্তু ঢাকায় স্টেডিয়ামে গিয়ে ঢাকঢোল পিটাই এবং বাজি ফুটাই, কিন্তু সেখানে সীমাবদ্ধ না রেখে সমুদ্র বিজয়টাকে সত্যিকার অর্থ এখন তাছাড়া প্রমাণিত হয়েছে মৎস্য চাষ এবং মৎস্য আহরণ, বিশেষ করে সমুদ্রের মৎস্য আহরণগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি। যেরকম ধরেন কিছুদিন আগে আমি একটা কাগজে আর্টিকেল লিখেছি, যেটা বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, ভোরের কাগজ, হাজারিকা এবং অন্যান্য পেপারে উঠেছে। সেটা হলো শুধু বাংলা সরকারের পদক্ষেপ নিয়েছেন জাটকা নিধনটা বন্ধ করার জন্য, কিন্তু জাটকা নিধনটা বন্ধ করার জন্য ওনারা যেভাবে পদক্ষেপ নিয়েছেন, পুরো পরিবারকে 40 কেজি পর্যন্ত ওনারা ফ্রি দিয়ে থাকে যেন জাটকা নিধন বন্ধ রাখে তারা, জেলেরা। কোন ধরনের জেলেদেরকে দেওয়া হচ্ছে। তো এখন আপনি নিশ্চয় জানেন এবং শ্রদ্ধেয় মৎস্যজীবীরাও জানেন, সরকার নিশ্চয় বোধগম্য হবে, একটা পরিবারে 4-5 জন থাকলে সারা মাসে 40 কেজি দিয়ে কিছু হয় না, অটোমেটিকলি তারা চুরির জন্য হাত বাড়ায়। সেই জায়গায় যদি সরকার 40 জায়গা যদি 150 কেজি করে চাল দেয় এবং 2000 টাকা করে অনুদান দিয়ে থাকে, তারা হয়তো বা তা করবে না। তাই তাদেরকে সে জাটকা নিধন থেকে বন্ধ করে, এখন জাটকা নিধন বন্ধ করা গেলেই আমার হিসাব মধ্যে যেটা আমি কাগজে লিখেছি, সেটা আরও 12 থেকে 13 লক্ষ টন বাড়তি ইলিশ মাছ আসতে পারে। আমি কিছুদিন আগে কাগজেও লিখেছি এবং আপনাদের টিভি থেকে শুরু করে বেশ কয়েকটা টিভিতে লিখেছি। সেটা হলো এখন ব্রেকিশ ওয়াটার, দ্যাট ইজ কম লবণাক্ত পানিতে সাধারণত ইলিশ মাছরা সমুদ্র থেকে ডিম পাড়তে আসে। ডিম পেড়ে আবার কিছু কিছু নদীর মধ্যে পদ্মা মেঘনাতে ঢুকে, আরগুলো আবার সমুদ্রের দিকে চলে যায়। এখন আমাদের এখানে ঢুকতে যেহেতু জাটকার নিধন করা হচ্ছে, জাটকাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সেগুলো আমার এখানে 50 মাইল না ঢুকে আমাদের এখান থেকে ভারত মহাসাগরের তপ্তি নদী এবং নর্মদা নদী, গুজরাটে তপ্তি এবং নর্মদা নদীতে চলে যাচ্ছে। তাই সরকারের প্রতি বিনীত অনুরোধ, এই জাটকাতে আপনারা নিধন বন্ধ করুন এবং মৎস্যজীবীদেরকে সাহায্য করার চেষ্টা করুন, যেটার উপরে আমি একটা প্রতিবেদন। জাটকা নিধন বা জাটকা ধরা নিষিদ্ধ তো মাঝে মাঝে বিরতি দিয়েই করা হয়। হ্যাঁ, যখন ডিমটা থাকে পেটে, যখন ডিমটা থাকে তখন তারা ডিম ছাড়তে পারে এবং বিচরণ করতে পারে, কিন্তু সেই সময়ে জাটকা নিধনের জন্য আমরা আমাদের আড়তদাররা এবং যারা টাকা দিয়ে ব্যবসা করে মাছের, তারা জেলেদেরকে টাকা দেয়। এখন 40 কেজি যদি চাল একটা গরিব কৃষককে দিয়ে থাকেন, অটোমেটিকলি সে চুরি করতে যাবেই। এখন প্রশ্ন হলো, আমরা যে জাটকা নিধনের কথা তো বলছি, জাটকা নিধন করতে যদি আমার প্রতিবেদন অনুযায়ী যদি করি, তাহলে আমাদের প্রায় দুবার, একবার হলো ভাদ্র আশ্বিন মাসে আর একবার হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে, 2 সময় যদি আমরা জাটকা নিধনটা বন্ধ করতে পারি, তাহলে আমাদের 750 এবং 250 টোটাল হলো আমাদের প্রায় 1000 কোটি টাকার মতো সরকারের বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ মানে একটা সাবসিডি দিতে হবে। এখন কথা হলো এই টাকাটা কোথা থেকে আসবে। 1 নম্বর কথা হলো, যদি তারা 1000 কোটি টাকার একটা পরিকল্পনা নিয়ে থাকে, তাহলে আমার এই যে আমার বাড়তি অনুযায়ী 50,000 কোটি টাকার ইলিশ মাছ আসবে, সেটা নিয়ে তদন্ত করা হতে পারে, বা আমার কথাটা সঠিক কিনা আমার সাথে বসতে পারেন। দ্বিতীয়ত একটা কথা বলছি, দ্বিতীয়ত হলো তারা 50,000 কোটি টাকা আসতে পারে। এখন আপনি জানেন জলবায়ু পরিবর্তনের পক্ষে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি এফেক্টেড হলো মৎস্যজীবীরা। তো মৎস্যজীবীরা যেহেতু এফেক্টেড,
সেহেতু আপনার জলবায়ু পরিবর্তনের যে ফান্ড আছে, দরকার হলে বিদেশি ফান্ড, সেই টাকা দিয়ে আপনি 1000 কোটি টাকা দিয়ে তার সাবসিডাইজড করতে পারেন। যে বিদেশি টাকা দিয়ে যদি আপনি মৎস্যজীবীকে পুনর্বাসন করার চেষ্টা করার জাটকার নিধনটা বন্ধ করতে পারেন, তাহলে 50,000 কোটি টাকা আসে কিনা সেটা আপনারা পর্যালোচনা করে দেখতে পারেন। এবং 50,000 কোটি টাকা যদি আপনার বাড়তি আয় হয় দেশের, তাহলে জিডিপি 1% থেকে 2% বাড়ে কিনা সেটা নিয়ে আমরা বিবেচনা করতে পারেন বলে আমি আশা করি। একটু শুনে নিই মিস্টার মিনিস্টার, বেশ কিছু প্রসঙ্গ নিয়ে রেইজ করলেন, কিছু অভিযোগ, কিছু সম্ভাবনা। এটা আমি আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরপরই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বলেছিলেন যে মাছ হবে আমাদের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য, এবং যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, এই বিষয়টিকে ভিত্তি করে আমাদের যে নির্বাচনী প্রচারণা এবং জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সরকারের যে অঙ্গীকার এবং আমাদের নির্বাচনী ইস্তেহারে যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি। উনি যে প্রশ্নটা উঠাইছেন, প্রশ্নটা স্বাভাবিক, আমরা এটা চিন্তা ভাবনা করছি। এবং আপনারা জানেন যে আমাদের কিছু সময় নির্ধারণ করা হয়েছে ইলিশের জন্য। ইলিশের একটি প্রজনন টাইম যেটা হচ্ছে আশ্বিনের পূর্ণিমার দিন এবং তার পূর্বের 3 দিন এবং পরবর্তী 7 দিন, মোট 11 দিন। এই সময়টা সাধারণভাবে অধিকাংশ মা ইলিশ সেটা এই উপরে চলে আসে আপনার সমুদ্রের থেকে, এসে এরা ডিম পাড়ায় এবং এই ডিম ছাড়ার যে স্থানগুলিকে নির্ধারণ করা হয়েছে, এই সময়টাকে কিন্তু পুরোপুরি মাছ ধরা বন্ধ করে দেওয়া হচ্ছে, মাছ বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, দিয়ে যাতে মা ইলিশ ডিমটা ছাড়তে পারে নিরাপদে, এই ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক তেমনিভাবে এই ডিম ছাড়ার পর যে বাচ্চা মাছ, যেটাকে জাটকা বলা হয়, এই জাটকার একটা টাইম বা সময় আছে, এই সময়টাকে নির্ধারণ করা হয়েছে। এই সময়টা মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে এবং এই সময়ে যারা মৎস্যজীবী, বিশেষ করে এই ইলিশ যারা আহরণ করে, তাদের জন্যে সরকার এখন পরিবার প্রতি 40 কেজি করে মাসে দিচ্ছে। এটা কিন্তু পূর্বে 10 কেজি দেওয়া হতো এবং পূর্বে আমরা দেখেছি যে 6,906 মেট্রিক টন পূর্বের সরকারের সময়ে তখন দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এই সরকারের সময় এসে 1,22,925 মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে। উনি যেটা বলেছেন এটা সাফিসিয়েন্ট নয়, এ কথা ঠিকই। তবে এখানে আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি যে তাদের অবসর সময়ে যেমন আমরা চাল দিয়ে সাহায্য করছি, তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমরা তাদের সাহায্য করতে পারি কিনা, এবং সেই জন্যে খাঁচায় মাছ চাষ বা হাঁস মুরগি পালন বা বিভিন্ন ধরনের স্বল্পকালীন সময়ে সবজি উৎপাদন, এই সমস্তগুলিতে তাদের ট্রেনিং দিয়ে তাদেরকে সেখানে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা এটা সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সজাগ, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই মৎস্য জীবী যারা, তারা যাতে কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া আমরা পর্যায়ক্রমে আমরা এগিয়ে যাচ্ছি। এবং উনি যে কথা বলেছেন যে 1000 কোটি টাকা সাবসিডি দেওয়া খুব বড় বিষয় নয়, তবে এটা নিঃসন্দেহে আমরা এটা স্বীকার করে নিচ্ছি। তবে আপনারা লক্ষ্য করেছেন যে সরকারের কর্মপরিধি যেভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা যদি একটু মিস্টার মিনিস্টার চিত্রটা দেখি, যেমন ধরেন সরকারের কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে খুবই অবহেলার শিকার হয় এই খাতটি, যদিও এর সম্ভাবনা এবং বাস্তবতা আপনারা দুজনেই উল্লেখ করেছেন। এবং 2013-14 অর্থ বছরে যদি সরকারের বিতরণটা 14,000 কোটি টাকার কৃষি ঋণের মাত্র 10% পেয়েছে কিন্তু মৎস্য খাত। এবং আমরা যদি দেখি যে ধান পাট রাখার জন্য সরকারি গুদাম আছে, কিন্তু মাছ চাষিদের জন্য কিন্তু কোনো হিমাগার নেই। তো এ থেকে কি অ্যাটিটিউডটা বোঝা যায় না? বা আমরা এই বিষয়টি ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং আমরা ঋণের ব্যাপারটি কৃষির ক্ষেত্রে যেভাবে দেওয়া হচ্ছে সহজ এবং সুলভে, অর্থাৎ হয়তো সুদমুক্ত অথবা স্বল্প সুদে দেওয়ার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এবং মাছ সংরক্ষণের জন্য যেটা আপনি বলছেন যে এটা সংরক্ষণের জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থার দিকেও আমরা জোর দিয়েছি। আমি মনে করি যে বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন এবং আমরা একটা সলিউশনে বা এর একটা নীতি নির্ধারণে আমরা অনতিবিলম্বে এগিয়ে যেতে পারবো। এবং কৃষকদের যে ঋণের প্রয়োজন, এটা আমরা অত্যন্ত
স্পষ্টভাবে অনুভব করেছি। এবং এই ঋণ দিতে পারলে মাছ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আরো অধিক সম্ভাবনা আমাদের এখনো সামনে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন যে দেশে, আমরা যদিও জানি যে দেশে 2.5 লাখ হেক্টর উন্মুক্ত জলাশয় রয়েছে এবং গ্রামীণ উদ্যোগে গড়ে ওঠা প্রায় লাখ লাখ পুকুর রয়েছে, যেখানে মাছ চাষের সম্ভাবনা মানে অনেক বেশি, কিন্তু সেটিকে কাজে লাগাবার জন্য কোনো সুপরিকল্পনা বা পরিকল্পিত কোনো উদ্যোগ সরকারের দিক থেকে আছে কিনা? হ্যাঁ, এটা কাজে লাগানোর জন্য সরকারের দিক থেকে পরিকল্পনা রয়েছে এবং আপনারা দেখেছেন যে বিল নার্সারি এবং উন্মুক্ত জলাশয়ে পুনঃ অবমুক্তকরণ, এটা কিন্তু আমাদের চলছে। এবং এই প্রক্রিয়ায় আমাদের উন্মুক্ত জলাশয়ে যে পুনঃ অবমুক্তকরণ করা হয়েছে প্রায় 3,500 কেজি পুনঃ অবমুক্ত করা হয়েছে 5 বছরে, এবং প্রতি বছরে প্রায় 7,000 মেট্রিক টন অধিক মাছ উৎপাদন হচ্ছে উন্মুক্ত জলাশয়। এবং এটা কিন্তু মিঠা পানিতে, এটা উন্মুক্ত বলতে এই যে মিঠা পানি। এবং আমাদের যে সমস্ত রয়েছে জলাশয়গুলি রয়েছে অন্যান্য, সেখানে আমাদের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় বছরে 2,000 মেট্রিক টন। এবং আপনি যে কথা বলছেন যে মিঠা পানিতে আমাদের উদ্যোগ রয়েছে এবং আমাদের যে সমস্ত মৎস্য কর্মকর্তারা বিভিন্ন জায়গায় রয়েছেন সরেজমিনে, তারা আমাদের যে চাষি তাদেরকে এই চাষের ব্যাপারে তাদের যে আধুনিক প্রযুক্তি বা তথ্য বা অন্যান্য সহায়তা সেগুলি দিয়ে মাছ উৎপাদনে কিন্তু এই অগ্রগতি, অর্থাৎ আজকে এই যে আমাদের জাতিসংঘের আমাদের যে রিপোর্টটা বের হয়েছে, 4র্থ স্থানে আমরা অধিকার করেছি। এই বিশেষ করে এটা মিঠা পানির মাছ উৎপাদনের ক্ষেত্রে। এই মিঠা পানির স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার 2014, হ্যাঁ, এখানে দ্বিতীয় মানে দ্বিবার্ষিক যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে বাংলাদেশ এখন 4র্থ। প্রথম আছে চীন, দ্বিতীয় ভারত, তৃতীয় মায়ানমার। হ্যাঁ, তো এখন এই 4র্থ স্থানে যাওয়ার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ রয়েছে এবং সেই পদক্ষেপের সহায়তা নিয়ে চাষিরা মৎস্য উৎপাদন করেই কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আপনি এখানে আমাদের সভাপতি মহোদয় উনিও এখানে উল্লেখ করেছেন যে আমাদের ল্যান্ড কিন্তু অনেক কম, আমাদের ল্যান্ড অনেক কম। এই যে 3টি দেশ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদের ল্যান্ড এরিয়া অনেক বেশি। ফলে আমাদের এই স্বল্প ল্যান্ডের ভিতর আমাদের প্রযুক্তি বা অন্যান্য কৌশলগত দিক থেকে আমাদের পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের প্রোডাকশন কিন্তু অনেক গুণ বেড়েছে এবং বেড়েছে বলেই কিন্তু আমরা 4র্থ স্থানে যেতে পেরেছি। এবং আমরা আশা করি যে আমরা আরো একটু যদি সচেষ্ট হই তাহলে আমরা হয়তো একদিন প্রথম স্থানে অধিকার করতে পারবো। জি, শুনবো আরো কথা আপনার, মিস্টার ফেরদৌস। জি, ধন্যবাদ আপনাকে। আপনার এই যে জিনিসটা আইকিউটা শার্প কেন বোঝা গেল, আপনি যে জিনিসটা বলেছেন আমার মনে হয় সরকার সেটা নজরে নেবেন। সেটা আপনি বলেছেন যে হিমাগার নাই মৎস্যজীবীদেরকে, অথচ খাদ্যের জন্য হিমাগার আছে। হিমাগার দরকার নয়, ছোট ছোট করে দিতে পারেন উপকূল এলাকাতে। 5 লাখ 10 লাখ টাকা লাগে ছোট ছোট স্টোরেজ করে। যে জেলেটা মাছটা ধরে নিয়ে এসছে, সে ধরেন 5 কেজি ধরে নিয়ে আসলো, তার হিমাগার নাই, তার বিক্রি করতে হবে। 5 কেজি যদি 200 টাকা বলে তাহলে 200 টাকাও সে বিক্রি করে দেয়। তো সেজন্য সে যদি হিমাগারে রেখে দিতে পারে, কালকে সে গঞ্জে গিয়ে সেটা মিনিমাম 500 থেকে 700 টাকা বিক্রি করতে পারে। তার মানে 500 টাকা যদি বিক্রি করতে পারে, 15,000 টাকা বছর সে আর্ন করতে পারে, মাসে আর্ন করতে পারে। তাহলে এই যে আমাদের ঢাকা শহরের যে বস্তিবাসীরা, তারা কিন্তু গ্রাম থেকে আসছে, সেখানে কোনো ইনকাম নেয় বলে তারা এখানে এসছে। আপনারা যদি সেরকম হিমাগার করে দেন, আপনারা যদি সেরকম ঋণের ব্যবস্থা করে দিতে পারেন, তারা সেখানেই থাকবে এবং সেখানে যে মৎস্যজীবী হয়ে বা মৎস্য কেরিয়ার হয়ে বা শুটকি পরিবার শুটকি পানিও সেখানে থাকতে পারে। এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে আমরা 4র্থ স্থান অধিকার করেছি। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা এবং প্রযুক্তির সম্ভাবনা দুইয়ের সমন্বয় হয়েছে। শুধু সরকারের জন্য নয়, দুইয়ের সমন্বয়। বিশেষ করে আমরা খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, 3.5 কোটি টন যে আমাদের হয়েছে, সেখানেও কিন্তু হাইব্রিডের একটা সম্ভাবনা আছে, হাইব্রিডের অবদান আছে, শুধু মাননীয় প্রধানমন্ত্রীর
পরিকল্পনা নয়। যেরকম বিএনপির আমলে 30 লক্ষ ঘাটতি রেখে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটা যেহেতু উদ্বৃত্ত করে রেখেছেন তার জন্য ধন্যবাদ। সেজন্য এখন ওনাদেরকে যেতে হবে সামুদ্রিক মৎস্যের দিকে। এই কারণে আপনি জানেন আমাদের 54,000 বর্গমাইল শুধু এই যে সমুদ্র সীমা যা অর্জন, মানে সীমায় এই বিরোধ নিষ্পত্তির পরে বাংলাদেশের এখন যা অর্জন দাঁড়ালো, জি এরপরে এখানে গ্যাস মাছ কি আছে সেটা নিয়ে স্টাডি হয়েছে বা আপনার জানা আছে আপনাদের? সেটা আমি দ্বিতীয় পর্যায়ে আসছি। সেটা হলো আমাদের এখানে যে 54,000 বর্গমাইল, আপনারা জানেন প্রত্যেক বছর 1% করে জমি কমে যাচ্ছে। কেউ বাড়ি করছে, কেউ ইন্ডাস্ট্রি করছে। 20 বছর পর 20% কমে যাবে। এবং জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সমুদ্র পৃষ্ঠ যদি উপরের দিকে উঠে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের 10% জমি চলে যাবে। তার মানে 30% যদি আমরা জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এবং বাড়িঘর করা, ইন্ডাস্ট্রি করার জন্য যদি চাষ জমি কমে যায় তাহলে আমাদের শুধু আর 54,000 থেকে 20,000 বর্গমাইল কমে যাবে। তো কমে গেলে তখন আমাদের কি হবে? তখনই আমাদেরকে যেতে হবে সমুদ্রের দিকে। কিন্তু সমুদ্রে তো আমরা বিজয় হয়েছে, তার জন্য কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি সমমত সার্ভে করাতে, সমমত সার্ভে জাহাজ নিয়ে এবং সমমত আদালতে যাওয়ার জন্য। তো এখানে কিছু একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, ধরুন এই যে আমি যে ম্যাপটা দেখাচ্ছি সেটা হলো ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। সেই ম্যাপটি সেই যেখানের মধ্যে ভারতের সাথে আমরা জয় হয়েছে আমার, কিন্তু মায়ানমারের সাথে আমরা সম্পূর্ণভাবে পাইনি। সম্পূর্ণ পাইনি মানে কি? যেটা 2008 সালে যেটা আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম 2008 সালে যে এই ব্লকগুলো আমরা টেন্ডার দিব, কিন্তু মায়ানমারের বিরোধিতার কারণে আমরা পাইনি। সেজন্য আদালতের রায় অনুযায়ী আমরা সেটা পাইনি। তো যেহেতু পাইনি, এখন যে যতদূরে আমার আছে সেখানে আমাদের মৎস্য আহরণের জন্য যাওয়া উচিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এখন মৎস্য আহরণের যদি ম্যারিন ফিশ যদি যেতে পারেন সবচেয়ে ভালো হবে। সেজন্য এখন আপনারা এটাও জানেন, কাগজে এসছে এবং আপনারা নিউজেও দিয়েছেন, আমাদের বিদেশি জাহাজরা এসে আমাদের মৎস্য চুরি করছে। সেজন্য আমাদের যে নেভিটা আছে, এই আমরা যে হাজার হাজার কোটি টাকার কিন্তু অস্ত্র কিনি সেনাবাহিনীর জন্য, তাহলে নেভির জন্য যদি স্পেশালি আমাদের সমুদ্রটাকে রক্ষা করার জন্য যদি আমরা কিনি তাহলে আমাদের আরো হাজার হাজার কোটি টাকা করা হয়েছে। না, যেটা করা হয়েছে সেটা নিয়ে আমি কোনো বিতর্কে যাচ্ছি না। ইদানিং আমরা যেটা জানতে পেরেছি করা হয়েছে সাবমেরিন দিয়ে মৎস্য সংরক্ষণ করা যায় না। আচ্ছা যাক, সাবমেরিন কেন করেছে, কি করেছে, কার সাথে যুদ্ধ করবে সে বিতর্কে আমি যাব না। আমার কথা হলো, এমন বিদেশে যেরকম ওই এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যেটার মধ্যে যুদ্ধ জাহাজ আসে, আমার তো যুদ্ধ করার দরকার নাই। আমার সমুদ্রটা রক্ষা করার জন্য একটা হেলিকপ্টার ক্যারিয়ারও যদি আমরা করে নিতে পারি, যেটা এখানে 4টা হেলিকপ্টার থাকবে, সারা বছর সে সমুদ্রের মধ্যেই থাকবে এবং সারা বছর সমুদ্রটা রক্ষা করবে। কারণ আপনি তো নিজেই তো স্বীকার করছেন যে আপনারটা চুরি হয়ে যাচ্ছে। তো যেহেতু চুরি হয়ে যাচ্ছে, সুতরাং আপনাকে রক্ষা করার জন্য এখন নেভিকে একটু ভালো সমরাস্ত্র দিয়ে, বিশেষ করে হেলিকপ্টার দিয়ে, যেটার মধ্যে মিসাইল আছে আমি সেটাও জানি, তো সেটা সংরক্ষণ করা উচিত। একটা সিম্পল আমি একটা গল্প দিয়ে বলি। আজ থেকে 257 বছর আগে, অর্থাৎ 1757 সালের আগে, ওই তখন নবাব সিরাজদৌল্লার নানা ছিল আলিবর্দী খান। আলিবর্দীন খানের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল যে আমরা এখানে একটা বাণিজ্য করার জন্য আসবো, আমাদের একটা ছোট জায়গা দেন। সেই জায়গাটা উনি দিয়েছিলেন গঙ্গার ধারে, যেখানে সাধারণ মানুষ যেত না। তো সুতরাং কিন্তু নবাব সিরাজদৌল্লা এবং আলিবর্দী খান ছিলেন কিন্তু এখান থেকে 60 কিলোমিটার দূরে মুর্শিদাবাদে। তো যেহেতু এখানে কোনো লোকালয় ছিল না, মানুষের আসা যাওয়া ছিল না, সেজন্য তাহলে অস্ত্র এনেছে, কামান এনেছে, একদিন তারা প্রতিহত করার চেষ্টা করেছে যে নবাবকে। ঠিক সেরকম বঙ্গোপসাগরে কোন জাহাজ আসছে কি আসছে না, সেটা আমাদের নেভি কতকুর পর্যালোচনা করে কি করে না সে বিতর্কে আমি যাব না। আপনি যদি মৎস্যজীবীদেরকে যদি পুনর্বাসন করতে পারেন, তাদেরকে যে আমাদের সংচালন সাহেব যে কথাটা বলেছেন যে তাদেরকে সঠিকভাবে ঋণ যদি দেওয়া হইতে পারে, সেই ঋণ পেলে তারা বে অফ বেঙ্গলকে জালের মতো ছাই দিতে পারে। তারা সারা বে অফ বেঙ্গলে সারাক্ষণ আসা যাওয়া করবে। সারাক্ষণ যদি আসা যাওয়া করে, সে মুর্শিদাবাদের মতো সে 40 মাইল দূরে যে খবর দিতে হবে না, তারা চট্টগ্রামে এসে খবর দিতে পারে যে নতুন জাহাজ এসছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, যে সমুদ্রটা আপনারা পেয়েছেন সেই সমুদ্রটা এখন সুরক্ষার জন্য এবং সংরক্ষণ করার জন্য করুন, কিন্তু আলিবর্দী খানের মতো সেই ভুলটা আপনারা করবেন না বলে আমি প্রত্যাশা করছি। নারায়ণ চন্দ্র। হ্যাঁ, উনি যে কথা বলেছেন ঠিকই, তবে এটা নিশ্চয়ই আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের নেভি
অত্যন্ত সুদক্ষভাবে কিন্তু এই যে মৎস্য সম্পদ সেটাকে রক্ষা করছে। ইতিমধ্যে এই কিছুদিনের ভিতর কয়েকটি বিদেশি জাহাজ তারা আটক করেছে এবং পূর্বে যে অবস্থায় ছিল সেখানে কিন্তু আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থাই এক প্রকার ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর একাধিক জাহাজ কিনেছেন এবং আমাদের যে সমুদ্র এটা কিন্তু অত্যন্ত রাফ। এখানে একটা মৌসুম যেখান আপনার মার্চ এপ্রিল থেকে শুরু করে একেবারে অক্টোবর পর্যন্ত এই মৌসুমটা কিন্তু অত্যন্ত রাফ থাকে এবং এই রাফ মৌসুমে এখানে চলাচল করার জন্যে যে হেলিকপ্টারের কথা যেটা বলছেন সবসময় কিন্তু এটা সুইটেবল হবে না, কারণ যে মৌসুম ওই পরিবেশের ভিতর কিন্তু হেলিকপ্টারও চলতে পারবে না এবং যার জন্যে আমাদের সেই সময়ে যে জাহাজগুলি কার্যকরী থাকতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সমুদ্র সীমাও রয়েছে বিস্তীর্ণ, সেটাকে সুরক্ষার জন্য ইতিমধ্যে আমাদের নেভি, কোস্টাল গার্ড এরা অত্যন্ত সচেতন এবং সক্রিয় এবং আমাদের একেবারে পশ্চিম থেকে আরম্ভ করে একেবারে সেই ভারতের সীমানার থেকে আরম্ভ করে মায়ানমার পর্যন্ত এখানে এখন বিস্তীর্ণ এলাকায় যথেষ্ট পরিমাণে আমাদের যে পাহারা বা টহল যেটা সেটাকে অনেক বেশি কার্যকর করা হয়েছে। তবে আপনি যে কথা বলছেন এটা আমরাও মানি যে এটাকে আরও বেশি কার্যকর করতে হবে। তবে সরকার পর্যায়ক্রমে এগোচ্ছে এবং আপনি নিজেও জানেন যে আমাদের অর্থনৈতিক দিক থেকে যে বিভিন্ন দিকে আমাদের যে উন্নয়নের যে এখন যেটা শুরু করেছেন সামঞ্জস্য রেখে চলতে গেলে সব জায়গায় আমরা এক জায়গায় বেশি দিতে পারছি না, অ্যাট এ টাইমে আমরা এক জায়গায় বেশি দিতে পারছি না, সব দিকেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। তো সামঞ্জস্য রেখে এখানে এগিয়ে যাচ্ছে এবং এই এগোনোটাকে আমরা আরও কার্যকরী করতে চাই। আপনি ইতিমধ্যে আপনাকে জ্ঞাত করাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু সমুদ্রে আমাদের কি মাছ আছে এটা গবেষণা করা দরকার। হ্যাঁ, এবং এই গবেষণার জন্য কিন্তু আমাদের একটি জাহাজ অলরেডি আমরা তৈরি করতে দিয়েছি, যেটাই মার্চের দিকে ওইটা ডেলিভারি দেবে। আমি সে অক্টোবর মাসের আমি নিজেই সে জাহাজ দেখতে গিয়েছিলাম, জাহাজ এর ইঞ্জিন সেট হচ্ছে, জাহাজ প্রায় কমপ্লিটের পথে, মার্চের ভিতর ওরা এটা ডেলিভারি দেবে। তারপরও কিন্তু আমরা জানি যে একটা জাহাজ এই সার্ভে করে পারবে না, এত মানে ব্যাপৃত এলাকা এটা পারবে না, আমাদের আরও জাহাজের দরকার হবে। কিন্তু আমরা অ্যাট এ টাইমে সবগুলি করতে পারছি না, আমরা পর্যায়ক্রমে সেদিকে এগোবো এবং এই মৎস্য সম্পদ আহরণ করতে গেলে যে কথাটি বলা হচ্ছে যে আহরণ করতে গেলে আগে আমাদের মৎস্য সম্পদ সম্পর্কে আমাদের জরিপ করে নিতে হবে, আমাদের মৎস্য সম্পদ কি আছে এবং এই মৎস্য সম্পদ কি পরিমাণ আমরা আহরণ করলে সম্পদের যে উৎস সেই উৎসটা যাতে নিশ্চিত থাকে সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা আহরণ করে যে এটাকে যদি নিঃশেষ করে দিই তাহলে একটা সময় যেয়ে কিন্তু আমরা সমুদ্র মাছ আর পাবো না, যেটা আমাদের সমুদ্র বাদেও আমাদের ন্যাচারাল যে সমস্ত প্রাকৃতিক উৎসগুলি সেগুলিতে যেমন আমাদের অনেক মাছ কিন্তু হারাই গেছে। এই হারানো মাছগুলিকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের এখানে করা হয়েছে, অভয় আশ্রম করা হয়েছে এবং অনেক অভয় আশ্রম আমাদের এ পর্যন্ত যে অভয় আশ্রম করা হয়েছে সে অভয় আশ্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া বিভিন্ন মাছ যেমন চিতল মাছ, বোয়ালি মাছ বা এই যে বাইন মাছ বা অন্যান্য মাছ যেগুলি এগুলি কিন্তু দেশি সরপুঁটি বা বিভিন্ন মাছ কিন্তু আমরা আবার রিটার্ন করানোর চেষ্টা করতে পেরেছি। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা মাছ কিভাবে আহরণ করছি, আমাদের মাছের উৎপাদন কি, মাছের উৎপাদনের উৎসটা কি, সেই উৎস থেকে প্রতি বছর কি পরিমাণ উৎপাদিত হতে পারে এবং সেই উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের আহরণ করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই সম্পদটার একটা লংজিভিটি থাকবে এবং ধারাবাহিকভাবে এই উৎপাদনটা আমরা কন্টিনিউ করে নিয়ে যেতে পারব। আপনার কথার সাথে আমি কণ্ঠমেলি বলছি, আপনার যে পদক্ষেপ নিয়েছেন সত্যি একটা প্রশংসনীয়, আমরা সেটা অস্বীকার করছি না। কিন্তু আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা আমি কাগজের মাধ্যমে এবং প্রেস কনফারেন্স ডেকে পর্যন্ত বলে দিয়েছি, সেটা হলো আমাদের এখানে যত আছে গ্যাস তার 10 গুণ আছে মাছ। আমার কথাটা সঠিক কিনা সেটা পর্যালোচনা করে দেখবেন, কারণ আমি কোন স্টাডির উপর বলছি। আমাদের যে একটা সাঙ্গুরটা ছিল, সাঙ্গু ওখানে গ্যাস ফিল্ড, সেখানে ½ ট্রিলিয়ন, আধা ট্রিলিয়নও ছিল না, 0.46 ট্রিলিয়ন ছিল। তখন কিন্তু সাঙ্গুটা পেয়েছিল আশেপাশে 15-20টা
গ্যাস ফিল্ড আবার খনন করা হয়েছিল, সেখানে কোনো গ্যাস পাওয়া যায়নি। সূত্র মিনিস্ট্রি অফ এনার্জি। আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি মাননীয় সঞ্চালন মহোদয়, সাঙ্গুর মতো যদি আমরা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, আরো 4টা গ্যাস ফিল্ড যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা পেয়ে থাকবো 2 ট্রিলিয়নের মতো। গতবার সাঙ্গুর সাথে যে এগ্রিমেন্ট হয়েছিল বিদেশিদের সাথে, তখন $3 করে 1000 CFT বিক্রি করেছিল। এখন যেহেতু আরো দাম বেড়েছে, $6 করে, $3 জায়গায় $6 যদি আমরা ধরে থাকি, তাহলে 2 ট্রিলিয়নের দাম অনুমানিক তাদের শেয়ার টেয়ার নেওয়ার পর আমার এখানে 1 লক্ষ কোটি টাকার গ্যাস পাওয়া যায়। তো 1 লক্ষ কোটি টাকার মধ্যে তারা যদি 50% নিয়ে যায়, আমরা যদি 50,000 কোটি টাকা পেয়ে থাকি, গ্যাস তো এট এ টাইম উঠানো যায় না। সাঙ্গুটা যেরকম 15 থেকে 20 বছর আস্তে আস্তে করে উঠিয়েছে, আমরা যদি 2 ট্রিলিয়নও পেয়ে থাকি, তাহলে আমাকে আস্তে আস্তে 20 বছরে যদি আমরা উঠিয়ে নিই, তাহলে আমাদের প্রায় 5,000 কোটি টাকার গ্যাস ওখান থেকে নিতে পারবো। কিন্তু আমি আবার বলছি, আমার এখানে যদি জাটকা নিধনটা বন্ধ করা হয়, অন্যান্য সরকার পদক্ষেপ নিয়ে থাকেন, 50,000 কোটি টাকার বাড়তি ইলিশ মাছ পাওয়া যাবে। তো 50,000 কোটি টাকার বাড়তি ইলিশ মাছ যদি পাওয়া যায়, আর 5,000 কোটি টাকার যদি গ্যাস পাওয়া যায়, তাহলে নির্ধারিতভাবে আমি বলতে পারি যে 10 গুণ মাছ পাওয়া যাবে। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, এই যে মেরিন ফিশারিজের দিকে লক্ষ্য রাখুন। আপনি আবার এটা যে কথাটা বলেছেন যে ওই পরিবেশে খারাপ ওয়েদারের সময় হেলিকপ্টার যাবে না, খারাপ সময় যদি আমার হেলিকপ্টার না যেতে পারে, চোরের ট্রলারও আসবে না, সেই সময়টা বাদ দেন। অন্য সব সময় যদি এখানে থাকে, তাহলে কেউ চুরি করতে আসবে না। আমাদের নেভিদেরকে নিষ্ঠাবান, আমি এটা অস্বীকার করছি না, তারা দেশ ভালোবাসে, মাতৃকা ভালোবাসে, সেটাও আমি অস্বীকার করছি না। কিন্তু ঢাকা শহরের যে ওনাদের হেডকোয়ার্টার আছে বা যেখানে যেখানে আছে, আমার মনে হয় নদীমাতৃক দেশে, নদীমাতৃক এলাকাগুলোতে ওনাদের যাওয়া উচিত বলে আমি মনে করি। যায় না সেটি আপনি বলছেন না, সে জানা, তাহলে তো আমি বলছি না, কিন্তু কঠোরভাবে এবং সচেতনভাবে পরিচালনার জন্য ওনাদেরকে আরো সচেতন হতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনারা এই ধরনের একটা ফ্লিট তৈরি করে দেন, তাহলে ওনারা নিশ্চয় যাবেন। কিন্তু কথা হলো কি, ওনারা বললেও তো সেটা যায় না। তাই আমি ওনাদের সাথে, অনেকের সাথে আলোচনা করে যে কথাটা বলছি, এটা ওনাদের প্রাণের কথা। ওনারা যেহেতু দেশকে ভালোবাসেন, সুতরাং ওনারা বে অফ বেঙ্গলকে, সমুদ্রকে ভালোবাসেন, মৎস্যজীবীদেরকে ভালোবাসেন। আপনারা একটা জিনিস জানেন মাননীয় সঞ্চালন মহোদয়, 1947 সালে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4 কোটি। 4 কোটির মধ্যে 1.5 কোটি ছিল সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু, এবং মুসলমান ছিল 2.5 কোটি। এই 2.5 কোটি মুসলমান এখন কিন্তু 14.5 কোটিতে, কিন্তু 1.5 কোটি হিন্দু বা সংখ্যালঘু আজও 1.5 কোটি। 54 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ইলেকশনে জিতলেন, তখন মুসলিম লীগাররা মনে করলো যে সংখ্যালঘুদের ভোটারে তো শেখ মুজিবুর রহমান জিতেছে। তো সুতরাং তখন থেকে তারা এই সংখ্যালঘু নিধনের জন্য, যেমন জাটকা নিধন, সংখ্যালঘু নিধনের জন্য প্রথমে সংখ্যালঘুদের মধ্যে পেটে লাথি মারলো। সেটা হলো, সংখ্যালঘুদের বেশিরভাগ ছিল কামার, কুমার এবং জেলে। যেহেতু কামার, কুমার জেলে ছিল, সেহেতু তাদেরকে নিধন করার জন্য হাওর, বাওর এবং মৎস্য ঋণ থেকে শুরু করে কিছুই যে জেলের সম্প্রদায়কে দেয়া হয়নি। যেহেতু জেলে সম্প্রদায়কে দেয়া হয়নি, তারা আস্তে আস্তে হয়তোবা দেশ ত্যাগের চেষ্টা করেছে। কারণ তার প্রমাণ হলো, যেটা 47 সালে ছিল 35%, সেটা এখন এসে দাঁড়িয়েছে 9%। 35%, 9%। সুতরাং এখন এই বিএনপি সরকার, জামাত সরকারও চায় তাদের যে ব্যাংক ভোট, সেটা না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে চিন্তা করছেন। গত নির্বাচনের আগে বেশ কিভাবে ব্যাংক তৈরি করতে পারে, ভোট ব্যাংক তৈরি করতে পারে আওয়ামী লীগ, তার একটা পরামর্শ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বহুবার রেখেছিলেন। প্রধানমন্ত্রী আপনি তো এমন একটা ধারণা, হিসেব নিকেশ দেওয়ার চেষ্টা করেছেন যে শুধু মৎস্যজীবীদের দিকে তাকালেই আওয়ামী লীগের নির্বাচনী বৈতরণী পাওয়ার হওয়া খুব ডিফিকাল্ট। সেটা আমি বলেছি। সেটা হলো প্রায় 1.5 কোটি মৎস্যজীবী আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মিলে। ঠিক আছে, 1.5 কোটি মৎস্যজীবী আছে 16 কোটির মধ্যে প্রায়। ইতিমধ্যে মৎস্যজীবীদের নিবন্ধনের কাজ কিন্তু চলছে, এবং প্রায় 10 লক্ষের মতন নিবন্ধন হয়েছে, কার্ড দেওয়া হচ্ছে। কার্ড দেওয়া হচ্ছে। এখন কথা হলো, কার্ড কি সত্যিকার মৎস্যজীবীরা পাচ্ছে নাকি? আপনি যেখানে 1.5 কোটি বলছেন, 1.5 কোটি বলছি আমি, 10 লক্ষকে দেওয়া হয়েছে। 10 লক্ষকে দেওয়া হয়েছে। এমনি অনুমান আছে আপনাদের, কত মৎস্যজীবী বাংলাদেশে আছে? আমরা
এ পর্যন্ত একেবারে সঠিক চিত্র আমরা পাই নাই। যেহেতু জরিপ একটা চলছে, জরিপ সম্পন্ন হলে আমরা সঠিক চিত্র পাবো। তবে মৎস্যজীবী আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছেও এই তথ্য এই তথ্যটা পরিকল্পনা কমিশনের কাছে এই তথ্য নেই, সঠিক তথ্য নাই, কারণ এই ধরনের জরিপটা খুবই সেটি তো নিঃসন্দেহে। তবে আপনি যে কথা বলছেন যে এখানে যেটা বলছেন যে প্রকৃত মৎস্যজীবী, এটা আমরা চেষ্টা করছি সর্বস্তরে, এবং সেখানে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা এবং যারা বিশেষ করে মৎস্যজীবী তাদের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে আমরা সব জায়গায় সজাগ করে দিয়েছি বা সচেতন করেছি যে তারা যেন প্রকৃত মৎস্যজীবী যারা তাদেরকেই নিবন্ধন হওয়ার সুযোগ করে দেয়, এবং যারা প্রকৃত মৎস্যজীবী নয় তারা যদি নিবন্ধিত হয় সেই ক্ষেত্রে তারা যেন প্রতিবাদ করে। এবং আমাদের কর্মকর্তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিষয়টি তারা সরজমিনে দেখে এর নিষ্পত্তি দেবেন। তারপরেও আমাদের দেশে এটা একেবারে 100% নিশ্চয়তা দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ গণসচেতনতা কিন্তু একটি বড় জিনিস। সরকার এককভাবে কিছুই করতে পারে না, কারণ এই বিষয়গুলি কিন্তু জনগণ ভিত্তিক। অর্থাৎ জনগণ যখন এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার মতন ক্ষমতা অর্জন করবে বা সচেতন থাকবে, তখনই এর নিশ্চয়তা দেওয়া সম্ভব। এখন কথা হলো মৎস্যজীবী হলো শুধু মৎস্য আহরণ। আপনি যে 1.5 কোটি বলছেন, আমি 1.5 কোটি বলছি, সেটার হিসাবটা হলো যতগুলো মানে যেখানে পরিসংখ্যান ব্যুরোর কাছে তথ্য নেই, যেখানে পরিকল্পনা কমিশনের তথ্য নেই, সেই আমার হিসাবটা আমি দেখাচ্ছি। মৎস্য আহরণটা নদী এবং সমুদ্র। নদীর মধ্যে হলে জেলে নৌকা আছে, যান্ত্রিক নৌকা আছে, গভীর সমুদ্র ট্রলার আছে। সেখানে কতজন আছে, কতগুলা নৌকাতে, সেই হিসাবটা ডাইরেক্টরেট অফ মৎস্য ফিশারিজের কাছে আছে। তার মৎস্য চাষ আপনার কাছে আছে এখন? ওদের কাছ থেকে আমি যে প্রতিবেদনটা করেছি, কত সেটা সব মিলে হলে 1.5 কোটি। আর শুধু যে আমি মৎস্যজীবী, আমার স্ত্রী কিন্তু আবার শুটকি বানায়, আমার ছেলে কিন্তু আবার জাল বানায়, তারাও কিন্তু মৎস্যজীবী হিসেবে আসছে, তাই না? সেই হিসাবে 1.5 কোটি মৎস্যজীবী। না, মৎস্যজীবী এখানে আপনি মানে তথ্যটা 2 রকমের হবে। একটা হচ্ছে মৎস্যজীবী বলতে এখানে যে মৎস্যজীবী বলতে এই যে যারা প্রাকৃতিক উৎস থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ, প্রধানত প্রাকৃতিক উৎস থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, তারাই হচ্ছে মৎস্যজীবী। আবার মৎস্য চাষী কিন্তু মৎস্যজীবী নয় সর্বক্ষেত্রে, কারণ যারা চাষ করছে তারা কিন্তু ব্যবসায়িক পদ্ধতিতে চাষ করছে, তাদেরকে আমরা মৎস্যজীবী হিসেবে কোনো কার্ড দিচ্ছি না। আমরা শুধুমাত্র যারা প্রাকৃতিক উৎস থেকে মৎস্য আহরণ করে প্রধানত জীবিকা নির্বাহ করে তাদেরকেই আমরা মৎস্যজীবী হিসেবে কার্ড দিচ্ছি। তাদেরকে দিচ্ছেন আপনি নদী এবং সমুদ্রে মৎস্য আহরণের জন্য দিচ্ছেন, কিন্তু নদী ওইটা ছাড়াও তো আছে। আপনি যদি একটা হিসাব নেন, বাংলাদেশের ম্যাপ, নদী উপকূল, সমুদ্র উপকূল এবং হাওর বাওরের জেলা, এক উপকূলে কতজন মৎস্যজীবী আছে সেটা হিসাব করতে পারেন। সমুদ্র উপকূলে কয়টা জেলা আছে, সেই জেলাতে কতজন আছে। হ্যাচারি এবং আপনার পুকুর থেকে শুরু করে কি বলে নদী নালাগুলোতে যে আছে আশেপাশে উপকূল এলাকা, তাদের মেইন উৎস হইল মৎস্য। তো সুতরাং আপনারা কিন্তু সেই হিসাবে, আমি জানি না আপনাদের ডাইরেক্টর কি বললেন, ব্যুরোর যে কথাটা বললেন সেটা এইভাবে নিচ্ছে কিনা, সেটা হলো কথা। আরেকটি প্রসঙ্গ একটু আলোচনা নিয়ে আসি আমরা। আপনি এই প্রসঙ্গটি অনেকবার কথা বলেছেন, ট্রলার নিয়ে। জি, আপনি নানা ধরনের কমপ্লেন বিভিন্ন সময় করেছেন। এখানে যেহেতু মন্ত্রী আছেন, আমরা একটু শুনি আপনার। জি, উনি হয়তো রেসপন্স করতে পারতেন। না, সে ট্রলার নিয়ে আমার বেশ একটা না, আমার কথা হলো না, বেশ একটা না, আপনি এর আগে কিন্তু সেটা বলছি, সেটা কাগজে লিখেছি এবং বিরোধী দলরাও বলেছে, সেটা হলো মৎস্য আহরণের জন্য যে আপনারা যে সমস্ত ট্রলারগুলো দিয়েছেন, দেওয়া উচিত তো যার অভিজ্ঞতা আছে, যার ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস আছে, তার মানে অবকাঠামো আছে, যার ট্রলার দিবেন তাকে, যার ঘাট আছে, যার ফ্রিজিং প্ল্যান্ট আছে, যার ডকইয়ার্ড আছে বা মৎস্যের অভিজ্ঞতা আছে। বর্তমান সরকার যে 34 জনকে মৎস্য ট্রলার দিয়েছেন, আমার জানা মতে 34 জনের মধ্যে 2-4 জন ছাড়া কেউই মৎস্য ব্যবসার সাথে জড়িত নাই। সবচেয়ে বড় কথা হলো ওনারা কিন্তু মৎস্য লাইসেন্সটা পেয়ে হয়তোবা জানা মতো অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। তো তাহলে ওনাকে তো দেওয়া উচিত হয় না, সত্যিকার মৎস্যজীবীর দিকে দেওয়া হয়নি। তবে এখানে আমার দুঃখে ভরে স্বীকার করতে হয় যে সরকারটি মুক্তিযুদ্ধ চেতনায় এসছেন, আর যে সরকারটি মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে না বলে অনেকে বলে থাকেন, সে বিএনপির আমলে কিন্তু
বিএনপি কিন্তু সেটা করেনি, সত্যিকার মৎস্যজীবীদেরকে দিয়েছে এবং কোনো দলকে দেয়নি। মানে বিএনপির আমলে বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের প্রেসিডেন্ট পেয়েছেন? আমি কিন্তু বিএনপির আমলে পেয়েছি। জিয়াউর রহমান বা তখন মন্ত্রী ছিলেন ওবায়দুর রহমান, উনিও জানতেন যে আমি আওয়ামী লীগ ঘরানার লোক, তারপরেও কিন্তু আমি 4টি ট্রলারের লাইসেন্স পেয়েছিলাম। এখন কথা হলো, আমিও তারপরে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট ছিল তান্না সাহেব, শেখ কামালের খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, সেটা ওবায়দুর রহমান সাহেব জানতো, জিয়াউর রহমান সাহেবও জানতো, উনিও পেয়েছেন। ঠিক সেরকম ভাবে দুঃখের সাথে বলতে হয়, এখন না পাওয়া গেলে আমার কোনো ক্ষোভ নাই, আমি চাই মৎস্যজীবীদেরকে পুনর্বাসন করুন। কারণ জিয়াউর রহমানের আমলে যদি আমরা এখন যদি তারা বলে যে তখন স্বচ্ছতা ছিল, এখন স্বচ্ছতা নেই, তাহলে আমার কথাটা অস্বীকার করতে পারছি না আর কি। সেজন্য আমার বিনীত অনুরোধ, এবং সেটা আপনার জন্য দুঃখের একজন না সেটা হলো তো আমি তো নিজে ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি সেজন্য, কিন্তু আমি যদি মৎস্য গোষ্ঠীর কথা চিন্তা করি সেটাতে আমার কোনো দুঃখ নেই। তো আপনি যে কথা বলেছেন যে মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত যারা, সাধারণভাবে তাদেরকেই দেওয়া হয় এবং আমরা সেভাবে সেই দৃষ্টিকোণ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে পরিস্থিতি যখন পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক নতুন লোকও কিন্তু ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এবং যদি আমরা ধরি যে 20 বছর বা 25 বছর আগে মৎস্য চাষের সঙ্গে কতজন লোক জড়িত ছিলেন, এখন কিন্তু অধিকাংশ বলতে এই যে ব্যবসার একটা অত্যন্ত সুন্দর স্থান হচ্ছে কিন্তু মৎস্য ব্যবসা বা মৎস্য চাষ, আহরণ ইত্যাদি। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক ঢাকার থেকেও চলে যাচ্ছে সব সেই অঞ্চলে মৎস্য চাষের জন্য, সেজন্য নতুন নতুন লোক কিন্তু আসছে। তবে আপনি যে কথা বলেছেন, আপনার কথা আমি এইটা ধরবো যে তারা ওই জাহাজটি সেই কাজে ব্যবহার করছেন কিনা, এবং তারা যদি ব্যবহার করেন তাহলে সেটা তখন কিন্তু দোষের থাকবে বলে আমি মনে করি। কিন্তু না করেন তাহলে সেটা বাতিল করা উচিত বলে আমি মনে করি। সেটা আমাদের সে ধরনের অবশ্যই আমরা সেটা যদি দেখি তাহলে অবশ্যই আমরা সে ব্যবস্থা নেব। সঞ্চালন মহোদয়, আপনি যে কথাটা বলেছেন, আমার কোনো দুঃখ নেই। আমি ট্রলার, আমার যে ব্যবসা আছে, আমার চট্টগ্রামে ফিশ ফ্রিং আছে, ঘাট আছে। ব্যক্তিগত দুঃখের কথা ব্যক্তিগত না, কিন্তু আপনারা মৎস্যজীবীদেরকে প্রেমী হিসেবে আপনার একটা তাই বিনীত অনুরোধ, অন্তত মৎস্যজীবীকে পুনর্বাসন করার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনাকে আমি আরো 2 মিনিট সময় দিচ্ছি, যদি আপনি আর কিছু যোগ করতে চান বা বলতে চান সংশ্লিষ্ট বিষয়ে। জি, আপনি আর একটা কথা বলেছিলেন যে 14,000 কোটি টাকা সাধারণত দিয়েছিল, সেখান থেকে মৎস্যজীবীদের মাত্র 10% দেওয়া হয় আর কি। তো সুতরাং আমি সবসময় একটা কথা বলছি, মৎস্যজীবীদের পুনর্বাসন করান। মৎস্যজীবীকে যদি এখন আমাদের জিডিপি আরো 2% বাড়ানো সম্ভব যদি মৎস্য সম্পদটাকে নিয়ে আসেন, এবং মৎস্য সম্পদ আমরা এখন চতুর্থ মিষ্টি পানির জন্য হয়েছি, সুতরাং মেরিন ফিশটা যদি আমরা নিই 1 নম্বর আসবো বলে মনে করি। আমার মনে হয় আপনারা প্রতিবেদন দেখেছেন এবং সেটা পর্যালোচনা করি আমার সাথে একমত হবেন বলে আমি মনে করি আর কি। তো এই ছিল আমার মিস্টার মিনিস্টার, কিছু কনক্লুড করবেন? আমি সর্বশেষ যে কথাটি বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে পূরণে মৎস্য খাতকে আমাদের অবহেলা করলে চলবে না। মৎস্য খাত আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, সেটাকে আরও সুদৃঢ় করার জন্য লোন সহ অন্যান্য ব্যবস্থাগুলিকে আরও যুগ উপযোগী করতে হবে, মৎস্যজীবীদের অনুকূলে আনতে হবে। সে ব্যাপারে আমরা সজাগ এবং আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে আমরা সেই কাজটি সম্পন্ন করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মতামত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যে পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ হল মিস্টার নাসিরুদ্দিন ফেরদৌস এবং মিস্টার নারায়ণ চন্দ্র। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে, এবং আমরা সকলেই কম বেশি জানি যে বাংলাদেশের প্রাণীজ আমিষের 57% মেটে এই মাছ থেকেই। এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আন্তর্জাতিকভাবে এখন স্বীকার করে নেওয়া হচ্ছে যে মৎস্য উৎপাদনের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে রয়েছে মিঠা পানির মাছের ক্ষেত্রে, এবং এই অবস্থান শীর্ষে যেতেও খুব বেশি সময় হয়তো নেবে না যদি সুষ্ঠু পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করা হয়।
সামুদ্রিক মাছ আহরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 25তম। তবে ভারত মিয়ানমারের সঙ্গে যে সমুদ্র বিরোধ ছিল সেটি মীমাংসার পর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের মাছ আহরণ কয়েকগুণ বাড়তে পারে বলে অনেকেই মনে করেন এবং সমুদ্র জয়ের ফলে বাংলাদেশের বিপুল সম্পদ আহরণের যে সম্ভাবনা দেখা দিয়েছে তা এখনও কাজে লাগানো হয়নি। সেটি উদ্বেগের বিষয়, যদিও মন্ত্রী বলেছেন এটি নিয়ে গবেষণা করা দরকার এবং সেটি যথার্থই তিনি বলেছেন এবং এর জন্য জাহাজও নির্মাণ হচ্ছে, সেটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই সম্ভাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গভীর সমুদ্রে মাছ, সমুদ্রের যে সম্ভাবনার কথা আমি উল্লেখ করলাম, মাছ আহরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদন এর কোনোটাই এখনো শুরু হয়নি, তবে এটি শুরু হওয়া দরকার। এবং মৎস্য বিজ্ঞানীদের মতে সরকার যদি মাছ চাষে আরও মনোযোগী হয়, চাষিদের সহায়তা করে, তাহলে এদেশ বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ হিসেবে পরিণত হতে খুব বেশি সময় নেবে না। তবে দুঃখের বিষয় যে গবেষকরা বলছেন যে সরকারের কোনো মহাপরিকল্পনা ছাড়াই দেশে মাছ চাষে সাফল্য এসেছে। মূলত মাছ চাষিদের সাহস এবং সৃজনশীলতা এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এবং উদ্বেগের কথা যেটি মন্ত্রী নিজেও উল্লেখ করেছেন যে দেশ নিয়ে আমরা অনেক পরিকল্পনা করি, পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, বাজেট হয়, সবই হয়, কিন্তু দেশে মৎস্য চাষির সংখ্যা কত, মৎস্যজীবীর সংখ্যা কত, সেই তথ্য এখন পর্যন্ত সরকারের কাছে নেই। কারণ এই তথ্য দেবার জন্য যারা কাজ করেন, যাদের দায়িত্ব, তারা সেই তথ্য এখন পর্যন্ত দিতে পারেননি। কাজে এটি অন্যতম দুর্বলতা। আমরা আশা করছি যদি মন্ত্রণালয় এই বিষয়ে সক্রিয় এবং সজাগ হয়, নিশ্চয়ই এই দুর্বলতাগুলো ভবিষ্যতে কাটানো সহজতর হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।